দিক থেকে সবচেয়ে বড় জিনিস হয়। আমার এখন মনে পড়ে আজ থেকে 30 বছর আগের কথা, দিল্লিতে একজনের জার্নালিস্টের বাড়িতে ছিলাম, থাকতাম, তিনি খুবই নাম করা মানুষ। যখনই ওই রকম দিল্লিতে গরম ঠিক এইরকম যেরকম ধরনের এখন হচ্ছে আমাদের বোঝা যেত না গরমে, ওই তপস করে পড়ে যেত এরকম অবস্থা। আমাদের তো বুঝতেই না তখন কলকাতার গরমের সঙ্গে দিল্লির গরম অনেক তফাৎ। বেরোনোর সময় উনি আমাকে বলতেন 3 গ্লাস জল খেয়েছো কি? 3 গ্লাস জল কেন খেতে হবে? আমার খুব যা হয় আমাদের অল্প বয়সে তখন প্রশ্ন করার একটা অভ্যাস থাকে, 3 গ্লাস কেন, 2 গ্লাস কেন নয়, 4 গ্লাস কেন নয়? বলছে 2 গ্লাস তোমার এখনকার দরকার, মানে এখনই তোমার লেগে যাবে, আর 1 গ্লাস তোমার রিজার্ভ, আর 4 গ্লাস বললে তুমি খেতে পারবে না। এই কথাটা আমার একেবারে কানে মনের ভিতরে ঢুকে গেছে। এখন কেউ বেরোলেই বলি যে আপনি 2 গ্লাস জল খেয়ে যাবেন। এই গরমটা হচ্ছে দিল্লির মতো গরম। এই গরমের মধ্যে যদি আমাদের বাঙালি যারা রয়েছে তাদের জল খাওয়ার অভ্যাসটা এমনিতেই কম, খুব দরকার না হবে আমরা জল খাই না। এখনই প্রথম আজকের থেকে শিক্ষা নিন, একেবারেই এখান থেকে আপনাকে যা জল খান অন্য সময় থেকে তার অন্তত ডবল জল আপনাকে খেতেই হবে, চেষ্টা লাগু করা। এবং যখনই একটু অসুস্থ মনে হবে, ঝিমঝিম করছে কিছু মনে হবে, সোজা ভালো করে শরীরটাকে একটা যতখানি ঠান্ডা কিছু হয় সেটাকে দিয়ে আগে ভালো করে মুছে ফেলুন, ধুয়ে ফেলুন, আর একটু নুন লেবু একটু কাছে রাখুন। এরকম আমরা সামনে নিয়ে এসেছি, সবাই ভাববেন এইসব কি ওসব ছোটখাটো ব্যাপার, এই লেবু নিয়ে এসছে, কাঁচা হলুদ নিয়ে এসছে, মুখ কড়াই নিয়ে এসছে, এগুলো আবার কি ব্যাপার? এই জিনিসগুলো হচ্ছে আপনার বাঁচার, হ্যাঁ এগুলো দেখাবো, আমরা সব দেখাবো, সব দেখাবো আমাদের বাঁচার। দেখানো তো তার বড় একজন শিক্ষিকাও আছে, দেখানোর সময় একসঙ্গে। এখন হচ্ছে যে এইগুলো হচ্ছে খুব সহজ জিনিস, সেইটাকে আপনি কাছে একটু রাখবেন। একটা গুড় ক্যারি করার একটু অসুবিধা হতে পারে, কারণ একটা বাতাসা রাখুন, যদিও বাতাসাটা অর্গানিক হয় না, গুড়ি রাখুন, ভালো গুড় পাওয়া যাচ্ছে শক্ত নরম, একটা ছোট্ট কিছু রাখুন, একটু লবণ রাখুন, চেষ্টা করুন সেগুলো যদি একটু বিট লবণ জাতীয় জিনিস হয়, সন্ধ্যা লবণ, সেটা কম ক্ষতিকারক। ওই আয়োডাইজ নুন রাখার কোনো প্রয়োজন নেই, আপনি ওইটুকু রাখুন, সেই দুটোকে মিশিয়ে একটা যে কোনো জায়গায় ছোট গ্লাস সঙ্গে রাখুন। আর আমরা এই জন্য ছাত্র দেখেছি এর থেকে ভালো স্বাস্থ্যকর ড্রিঙ্ক আর হয়, সেইটা কাছে রাখুন। এইটা ব্যাগের ভিতরে প্রত্যেকে ক্যারি করুন, যারা বাইরে বেরোচ্ছেন তাদের কাছে রাখুন। এই ছোট্ট জিনিসটা একটা চামচ আর একটা জল তো সবসময় ক্যারি করতে হচ্ছে, সেইটাকে জল খেতে হবে, কিন্তু ওই যে বললাম ওই 3 গ্লাস মনে থাকে গেল, 2 গ্লাস এখনই খেয়ে ফেলতে হবে, নাটুন লেগে যাবে, 1 গ্লাস রিজার্ভ। কিন্তু পরের বার আবার বেরোতে গেলেও কিন্তু আবার সেই ঠিক করতে হবে। সকালবেলা 3 গ্লাস খেয়ে বেরিয়েছি বললে হবে না, যতবারই আমি এরকম গরমের মধ্যে যাবো আসবো তখন করতে হবে, এবং ওটা শরীরকে একবারে মুড়ে ফেলতে হবে, মুড়ে ফেলা, এটা মনে রাখতে হবে। আমরা বেশিরভাগই সাদা কাপড়ে মুড়ে ফেলা, সাদা কিছু টুপি ব্যবহার করা, সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলা, এটা খুব গুরুত্বপূর্ণ করুন। এবং ঠান্ডা গরমে যেখানেই কোন রকম তফাৎ বেশি বুঝবেন, আগে থেকেই চেষ্টা করুন ঠান্ডা গরমের তফাৎটাকে কমিয়ে ফেলতে। এসি থাকলে বেরোতে গেলে এসিটা কমিয়ে ফেলুন, আর এসিতে ঢোকার সময় খেয়াল রাখুন যাতে করে চট করে আপনি এসির মধ্যে ঢুকে যাবেন। এইটা এখন প্রায়শই মনে হয়। আর প্রচুর পরিমাণে ওই যে বরফ দেওয়া জল খাওয়া, এটা অভ্যাসটা পাল্টান, এটা করবেন না। ফ্রিজের জল বের করে ঢক ঢক করে ঢালা মারাত্মক ক্ষতিকারক, কারণ আপনার শরীরটা বাইরে থেকে 40-42-এ রয়েছে, আপনি ওই 15-16-20 টেম্পারেচারের একটা জলকে ঢেলে দিচ্ছেন, এটা শরীর নিতে পারবে না। এবং দেখবেন এতে পিপাসাও মেটে না, আপনার পরবর্তীকালে অস্বস্তি শুরু হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কতগুলো জিনিসকে একটু প্রাথমিকভাবে আপনাদেরকে একটু বলে রাখতে হবে। এই যে আমরা যে শরীর স্বাস্থ্যকে রক্ষা করব, কতগুলো খাবারকে আমরা সকাল থেকে শুরু করে আমাদের কিন্তু শুরু করতে হবে। আজকের কাগজে একটা গুরুত্বপূর্ণ খবর আমি জৈবহাটের ইয়েতে দিয়েছি, যে কয়েকটা ধরনের হেলথ ড্রিঙ্ক, যেটাকে ভারত সরকারই এটা বাতিল করে দিয়েছিল, হেলথ ড্রিঙ্ক আর নয়, যাদের বাজারে একটি নামি বড় বড় ইয়েতে দেখেন, শোকেসে দেখেন, কেউ লম্বা হচ্ছে, কেউ অনেক কিছু হচ্ছে তার জীবনে সবকিছু। সে লম্বা কখনো আমেরিকাতে লম্বা হয় না, কিন্তু আমেরিকাতে সব ব্যবহারই হয় না, ভারতের মতো দেশই হয়।
ওই যে কোন কোম্পানি দুধের ভিতরে খালি চিনি মিশিয়ে বাচ্চাদের বরবাদ করে দিচ্ছে, এগুলো আমাদের মতো দেশে এগুলো হতে পারে। এই ব্যাপারটা প্রত্যেকটা ব্যাপারের ক্ষেত্রে আপনি একটু সচেতন থাকেন, সচেতন থেকে আমাদের দেশীয় জিনিসগুলোকে চেষ্টা করুন সেগুলোকে নিয়ে আসতে, সেগুলোকে মানুষকে বলুন যে এগুলোকে বর্জন করুন, সরিয়ে যেটা আমাদের দেশের মানুষরা এতদিন পর্যন্ত বড় হয়েছেন, যারা এতদিন পর্যন্ত বেঁচে আছেন তাদের কথাটা ভাবুন। আমার কাছে একজন খুব গুরুত্বপূর্ণ কথা, এখন তার 90-92 বছর বয়স, তিনি খুবই নামকরা ইঞ্জিনিয়ার, বিল্ডার কোম্পানির তিনি প্রায় 60 বছরের উপরে উনি প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন, খুবই নামকরা মানুষ। তিনি যখনই বিদেশে যেতেন আমরা অদ্ভুত অভ্যাস ওনার কাছে শুনেছিলাম, উনি বড় বড় সব যত ওয়াগান তৈরি হয় তার প্রধান দায়িত্বে ছিলেন। তো ভারতবর্ষের সাথে যত ট্রিটি হচ্ছে, মিটিং হলো, তারপরে উনি চলে যেতেন এই সেই জায়গায় সবচেয়ে বেশি দিন কে বেঁচে আছে, এক অদ্ভুত আমি কেন বেঁচে থাকে, আমি তার বাড়িতে চলে যেতাম, গিয়ে তার কি কি খেতেন, সেগুলো কি কি অভ্যাস ছিল শুরু সব নোট করতেন, সেইগুলো উনি জোগাড় করেছেন এবং সেইগুলো তিনি ব্যবহার করেন। 93 বছর বয়স, সদ্য তার স্ত্রী মারা গেছেন, ভয়ঙ্কর আঘাত পেয়েছেন, উনি আমাদের চিকিৎসাধীনও আছেন, সাহায্য করেন। তো তিনি এইটা শিখিয়েছিলেন যে এইগুলোকে খুঁজে বের করুন, মানুষের ভিতরেই এই ভালো জিনিসগুলো আছে, এই অভ্যাসগুলো আছে। এই কৃষ্ণবাবু আলোচনার মধ্যে বারবার বলছিলেন যে কতগুলো কৃষিকাজের বিষয়ে উনি যে খুব জ্ঞান, ওনার পড়াশোনা করেছেন প্রচুর, কিন্তু উনি বহু জিনিস ওই কৃষকদের কাছে গিয়ে গিয়ে শিখেছেন। বলছিলেন সেদিন মনে আছে বোধহয় সবারই, ওই যে ধানের গাছের সাথে চারপাশে শস্যের ক্ষেত করা হতো, ওই যে হলুদ রঙের সঙ্গে একটা ওই পোকাদের সম্পর্ক, সেটাকে ওই একদম প্রবীণ কৃষকদের কাছ থেকে উনি শিখেছেন। এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকেরই, এই যে বিষয়টা উনি করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে শিক্ষা নিতে হবে। এটা আমাদেরও চারপাশে বহু মানুষ পাবেন যারা দীর্ঘজীবী আছেন, কম খান, ভালো করে বাঁচেন, তার কাছে। তার কারণ হচ্ছে যে তার অসীম ক্ষমতা, অর্থাৎ তাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, সঠিক সময় সঠিক খাবার দিতে পারেন, সঠিকভাবে তাকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে তার কাছ থেকে আপনি সবকিছু সাহায্য পাবেন। আর যদি না করেন, খিদে পেল, কিছু পাওয়া যাচ্ছে না, ভাই একটু দিয়ে ওই চা সঙ্গে একটু খেয়ে বেশি পাওয়া যাচ্ছে, একটা চা রুটি খেয়ে গেল, দেখা গেল 2 ঘন্টা আপনার খিদেটা চলে গেল, ওখানে আপনার সর্বনাশটি শুরু হয়ে গেল। কারণ তখন পেট চাইছিল কিছু খাবার, যে খাবারগুলো সে হজম করে তৈরি করে আপনাকে শক্তি যোগাবে। আপনি তাকে দিলেন এমন জিনিস যেটা উল্টো জিনিস করবে, সেগুলো হজম হয় না। ওই সেরা ওই তেল সে চিরকালীন, জানেন তো সবাই, সে প্রথম বলা হয় না, প্রথম দোকান যেদিন খুলেছিল সেই তেল দিয়ে ভাজা হয়, ঘটনা তাই, সেই তেল কোনদিন শেষ হয় না। এবং চাটি হচ্ছে ফুটিয়ে একটা এমন মিক্সচার তৈরি করা হয়, সেটা আপনাকে কখনোই আপনাকে কোনো দিক থেকেই শক্তি দিতে পারে না। সেই দুটো জিনিসকে আপনি ঢোকালেন কি, যে ওই যে বলে না যে মার কাছে ছেলে খেতে চাইলো, তা দিতে পারলো না কিছু, সে একটা মাটির বিস্কুট থেকে পেয়েছিল, সেটা দিল যে তুই এটা খা, আর কিছু দেওয়ার ক্ষমতা নেই তার। এই এখন গাজাতে যা দেখতে পাচ্ছি আমরা, দিতে পারছে না, ওই বাটি নিয়ে দিয়ে তারা ঘুরছে, তারা একবার করেও দিতে পারছে না খাবার। তাহলে আপনি যদি সঠিকভাবে তাকে খাবারটা দিতে না পারেন, ঠিক সময় খাবার দিতে না পারেন, তাহলে পরে আপনি আশা করবেন না যে আপনার শরীর ভালো থাকবে, কারণ মূল শক্তি সেখান থেকে উৎপন্ন হচ্ছে। তার জন্য আমি সকালবেলা বলি, প্রথমেই আপনি এমন কিছু খাবার খাবেন যে খাবারগুলো আপনাকে গোটা শরীরটাকে পুষ্টি যোগাবে, আপনাকে সারাদিন আপনাকে এগোতে সাহায্য করবে। সেই খাবারগুলো দিয়ে আমরা শুরু করি সকালটা। সেই প্রথম তার একটা বিষয় থাকে, আমরা এই যে কতগুলো জিনিস এখানে রেখেছি, সেই জিনিসটার মধ্যে সবগুলো একবারে নয়, সেগুলোর মধ্যে আমরা কয়েকটা জিনিস প্রথমে একেবারে উঠেই শুরু করি বাসি পেটে। একটু আমরা গোলমরিচ, নুন নয়, কিন্তু এখন ঘামটা হলে অন্য কথা, নুন নয়, গোলমরিচ কি কাজ করে, সে স্টমাক, যেটা হচ্ছে আপনার চুলা যাকে বলি আমরা, মানে ও যেখানে আমাদের রান্না হয় উনুন, তাকে জাগাবে। সে ঘুম থেকে উঠলো, তাকে জাগাবে, ওখানে তো প্রকৃত রান্না হবে।
তবে তো সেই রান্নাগুলো যা আপনি খাবেন সেগুলো তৈরি হবে, আপনার কাজে লাগবে। তাহলে সেই রান্না করার কাজটাকে সে শুরু করবে হচ্ছে ওই গোলমরিচের গুঁড়ো আর একটু গরম জল, ঠান্ডা জল একদম নয়। দেহের শরীরের শুরুতেই প্রথমে উঠেই একটু উষ্ণ উষুম জল। এই সম্বন্ধে আমার একটা ছোট্ট একটা অদ্ভুত এই সমস্ত ঘটনাগুলো মনে পড়ে বলে তাতে মনে থাকে অনেক জিনিস। একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ভাবে যাই খুব কম, যাও গিয়েছিলাম, আমাদের একজন রিসার্চ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বললাম চলুন বাঙালি বিয়ে দেখবেন। তা বসে সে খাওয়া দাওয়া হলো, তখন বিয়ে বাড়ির শেষে একটা দেয় না, একটা জল দেওয়া বাটি, একটা সাবান জল তা দিল। দেওয়ার পর আমি তাকে, বাচ্চাটাই দিচ্ছিল যা হয় ওই ছোট ছোট আমরা শিশু শ্রমিক তো তাদের কি করে কাজে লাগায়, তাকে বললাম এটা কি হবে, খাবো না? না খাবেন না, খাবেন না, এটা দিয়ে আপনি হাত ধরবেন। হাত ধরবো কেন না, হাতে দেখুন আপনার কত সব তেল তেল সব লেগেছে, ওগুলো তো ওদের ধুলেই মানে পরিষ্কার হয়ে যাবে। তাই বললাম যে ওই খাবারগুলো তো আমি ভিতরে খেলাম, সেটা কি করে পরিষ্কার হবে? সে বললো আমি তো জানি না। কথাটা বুঝতে পারছেন প্রশ্নটা কেন করলাম? যে সেই খাবারের হাতটাকে আপনি ধুচ্ছেন, ভিতরে যে খাবারগুলো গেল সেটা কিন্তু একই রকম ভাবে স্টিকি, যেটা আটকে থাকবে, শরীর থেকে বেরোবে না। আমরা যে খাবারগুলো ওই অনুষ্ঠান বাড়িতে খাই, পরপর পরপর ধারাবাহিক ভাবে যেটা আসে, তারপরও যে আইটেম শেষে আসে কোনোটাই পরিষ্কার ভাবে বেরোতে পারবে না। আপনাকে বের করার জন্য প্রত্যেকেই বাইরে থেকে একটু রসগোল্লা খাবেন কিংবা অমুক খাবেন, একটু মিক্সচার খাবেন, কিছু খাবেন, করে করে তাকে কয়েকদিনের মধ্যে তাকে বের করতে হবে। বেশিরভাগ জরুরি পেতে করতে হবে, তবুও মানুষ সেই খাবার খাচ্ছেন। কারণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ন্যাচুরোপ্যাথি, আমাদের ন্যাচুরোপ্যাথি বিশিষ্ট একজন আছেন এখানে বসে, ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের সঙ্গে যুক্ত। তো এই যে প্রথম কথাই হচ্ছে এখানে প্রাকৃতিক চিকিৎসার প্রথম গোড়ার কথাই হচ্ছে আপনি প্রথম জলটা একটু উষ্ণ কুসুম গরম জল পান করুন। কারণ একটু গরম জল যদি আপনি ওই যে কথাটায় মজার অর্থে বলেছিলাম, সাবান জল না খেয়ে বাড়ি থেকে যদি একটু কুসুম গরম জল আপনি খান, তাহলে দেখবেন আপনার সিস্টেমটা অনেক সহজ হয়ে যাবে। না করে আমরা কি খাই? আমরা একটা আইসক্রিম খাই, খুব আনন্দের সঙ্গে আইসক্রিম খাই। সে আইসক্রিম খাওয়ার একটা অদ্ভুত কাহিনী আমার মনে পড়ে। রাজধানী এক্সপ্রেসের তো সবচেয়ে ভালো গাড়ি, তো মাঝে মাঝে দিল্লি যেতে হতো। তা আমার বন্ধু বললেন যে রাত্রিবেলা বললেন আমি খাবো না, তুই খেয়ে। কি হলো মনে হলো, তখন অনেক ছোট, মানে আজ থেকে 20 বছর আগের কথা। তো আমি ফেরবো, ফেলে দেবো না খাবো, কি করবো, অনেক ভেবে ভেবে অনেকক্ষণ পরে ভাই বলে যাচ্ছে তুই ফেলে দিবি নাকি, খেয়েই ফেললো। সে আস্তে আস্তে সেই রাত্রিবেলা দেখছি ঘুমটাও হচ্ছে না, পেটটা ব্যথা করছে, দিল্লি পৌঁছে তো আরো কঠিন অবস্থা, পেটে ব্যথা কিছুতেই আর করছে। তখন আমাদের তো সঙ্গে সুচ থাকে, এগুলো করে ওষুধও প্রথমত যেহেতু আর্জেন্ট একটা কাজ ছিল সেটাও করতে হবে, ওষুধ খেয়েও কিছু করছে না। তখন আমাদের সূচে নিয়ে কতগুলো চিকিৎসা থাকে, খুব অ্যাকিউট এরকম পেইন হতে পারে, দিলেই ওটা দেখলাম 8 ঘন্টার মধ্যে কমে গেল। তারপরে থেকে যতবার এরকম ধরনের কোনো ঘটনা কেউ বলেছেন, বলে ওটাকে আগে দয়া করে সরান। ওই একবার আমার যে অভিজ্ঞতা হয়ে গেছে, আর ওইটি আমরা, আর ঠান্ডা ছিল ভীষণ, তখন কোনো দিন রাজধানীতে খুব ঠান্ডা বেশি হয়ে যায়, তার মধ্যে আইসক্রিম, এই সমস্ত গুলো ডবল আইসক্রিম হয়ে এরকম বিপত্তি ঘটাবে। তাই সেটা চিরকাল মনে আছে, তার জন্য একেবারেই ওটাকে সামনে রাখি এরকম। এবং আপনাদের কাছে একটা অনুরোধ করবো, কোনোদিন অনুষ্ঠান বাড়ি থেকে কোনো কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম কখনো শেষ আইটেমে খাবেন না। যদি খেতে হয় কখনো, যদি মনে হয় তাহলে মাঝখানে কখনো অন্য সময় পারেন, খাবারটা এমনিতে কোনো প্রয়োজন নেই যদি মনে করেন, কোনোদিন পুরো খাবারের পর খাবেন না। কারণ হচ্ছে আমাদের ভিতরের যে সিস্টেম সেটা কিন্তু চায় যে ওই যে খাবারগুলো গেল সেগুলোকে হজম করতে গেলে তাকে একটা যে রস পাকস্থলী থেকে বের করতে হবে এবং তাকে এগোতে হবে, ওটাকে আসল যে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে, সেটা করতে গেলে আমার দরকার একটু উষ্ণতা। সেই তাপটা দেখবেন আপনার তখনই, যখন আপনার সঙ্গে বলা হয়ে থাকে, প্রাচীন মতে একটা পদ্ধতি আছে, কখনোই বলা হয় না যে আপনি খাবার পরে স্নান করেন, সবসময় বারণ করা হয়, সবসময় স্নান করে আপনি খাবেন। কেন? স্নান করলে দেহের তাপ কমবে,
সেইটা যখন আপনি খাবেন তখন সেই তাপটা বাড়বে, কারণ তখন চুলা শুরু হয়ে গেল একেবারে, উনুন তখন বেশ দাম করে জ্বলছে, আপনি তার খিদে পেয়েছে, তার মধ্যে খাবার ফেলছেন, সে খাবারগুলো হজম হচ্ছে দেহে, তখন খেতে খেতে। এই জন্য আমরা যে মুভমেন্ট করতে প্রাচীন সময় থেকে বলা হয় ভালো করে বসো, বয়স্করা বলতেন ভালো করে বসো বাবা, চারপাশে একটু জল ছড়িয়ে দেন, এগুলো একটা বিরাট কারণ ছিল। এগুলো কোনো মানে কুসংস্কার নয়, যাতে করে কোনো পোকামাকড় আসতে না পারে। এবং সব ভালো করে বসো, শান্তিভাবে তুমি এক একটা করে আইটেম এক এক করে খাও। প্রত্যেকটার ভিতরে একটা লেসন আছে, শিক্ষা আছে। তারা কেউ পাশ করা ডাক্তার নয়, কেউ ন্যাচুরোপ্যাথি পাশও করেনি, তারা ছিলেন হচ্ছে ন্যাচুরোপ্যাথির জন্ম। এই যে ন্যাচুরোপ্যাথি ওরা পড়ান, ন্যাচুরোপ্যাথির সৃষ্টি হয়েছিল কি জায়গা থেকে জানেন? এই যে প্রাকৃতিক চিকিৎসা, একটা রাখাল বালক, তার হাত ভাবতে পারেন আশ্চর্য লাগে, রাখাল বালক, সে তার ওই সমস্ত হরিণ টরিণ, হরিণ না ছাগল টাগল নিয়ে সে চড়াতে গেছে। তো চড়াতে যাচ্ছে, ও বসে থাকে, যেমন সবাই করে চড়াতে যায়, ও বসে আছে দেখছে, সে তারা ঘাস খাচ্ছে ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে দেখছে সে একটা হরিণ ছাগল খুব মানে ল্যাটাচ্ছে, মানে সে ভালো করে হাঁটতে পারছে না। তার তো খুব চিন্তা হলো যে কি হলো আবার। তারপরে দেখছে সে খালি জলের ভিতরে, যে সামনে জলের জায়গা থাকে, কোনো পুকুর টুকুর ছিল, কিছু ডোবা ছিল, তার মধ্যে খালি পাটা চুবাচ্ছে। সে ভাবছে এ আবার কি হলো ব্যাপারটা, ওর এমনি হাঁটতে পারছিল না, তারপরে পাটা চুবাচ্ছে। খানিকক্ষণ পরে থেকে ও আবার ছুটতে শুরু করেছে। তখন ওর এটা কি হলো, সে হাঁটতে পারছিল না, সে জলের ভিতরে পা চুবালো। কেউ তাকে শিক্ষাও দেয়নি, কেউ চিকিৎসাও করেন, ও কিছু জানেও না। তাহলে সেই বাচ্চা ছাগলটি সে শিখেছে, কিন্তু যেরকম কিছু হলেই ওরকম ধরনের পাতে চুপাও জলের ভিতরে। এটা হচ্ছে ন্যাচুরোপ্যাথি প্রথম ক্লাসে পড়ানো হয়ে থাকে, যেটা আছে এখানে, তাই না? প্রথম শিক্ষা যে এই হচ্ছে একেবারে জল চিকিৎসা, অর্থাৎ যেখানে দরকার হবে সেখানে জল দিয়ে চিকিৎসা করতে হবে। তাহলে এই জলটাকে আপনাকে প্রথমেই যে জলটা আপনি খাবেন সেটা তো কুসুম গরম জল খাবেন, একটুখানি গোলমরিচ দিলেন। আমরা একটু তার সঙ্গে বলি একটা দেহের ভিতরে একটা মানে প্রাকৃতিক ভাবে আমাদের একটা ঝাড়ু হিসেবে কাজ করে থাকে। একটা ন্যাচুরোপ্যাথি একটা মহলের একটা খুব বড় ইয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত ইসবগুলের ভুসি, কিচ্ছু কোনো ওষুধি ব্যাপার নেই, খালি ভুসি, ভুসিটা কিছুই পায় না, এরকম এইটুকু থাকে, এরকম বড় হয়ে সে বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়ার সময় যত নোংরা জিনিস বের করে, একে বলা হয় তাকে ঝাড়ু। আপনি সকালবেলা মধ্যে ঝাড় দিয়ে বের করে দিচ্ছেন, ওই সব গুলো বসে ওই কাজ। বহু জনে বলে আমার কি তাহলে অভ্যাস হয়ে যাবে? কিছু আপনার অসুবিধা নেই, এটা কোনো নেশা না। দোকানে এক ধরনের ফলের এক ধরনের দিয়ে শস্যের তার একটা খোসা, তার মধ্যে কোনো টক্সিক কিছু ব্যাপার নেই। সেটা যদি এখন অজৈব পদ্ধতিতে হয় সেটা অন্য কথা। তো সেটা এইটাকে আমরা মেশানোর কথা বলি যাদের ক্ষেত্রে দরকার আছে, কিংবা তারা করতেও পারে, রুটিনলিও করতে পারে, কোনো ক্ষতি কিছু নেই। তারপরে যেটা আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনাকে একটা পুষ্টি দিতে হবে। পৃথিবীতে এখন মনে রাখবেন যে খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা বৈজ্ঞানিকদের মহলে এসে গেছে। কারণ আমাদের এই প্রতিষ্ঠানে অনেকেই তো আমাদের শিক্ষা দেন, অনেকের কাছ থেকে আমরা শক্তি, আমাদের মানে সব যা জ্ঞান আমরা আহরণ করি। তার মধ্যে একজন আছেন, তিনি এখন WHO হেডকোয়ার্টারে আছেন, তিনি থাকেন সেখানে সুইডেনে, এবং তার খুব সিনিয়র ফেলো। 52 দেশের স্বাস্থ্যের পলিসি গুলোকে উনি ঠিক করে থাকেন, আমাদের বাঙালি হয়েছে, অতি সম্মানের কথা। তিনি বললেন আমাদের এখানে তো, এখানে বললেন যে আপনারা খালি পান্তা ভাত খান, আমাদের এখানে সব পান্তা ভাত খাচ্ছে, আর আপনাদের সুইডেনের পান্তা ভাত খাচ্ছে না। পান্তা ভাত একটা দারুণ এখানে একটা বিষয়, কারণ পান্তা ভাতে যে শক্তি আছে সেই শক্তি অন্য কিছু চট করে পাবে। এবং আরেকটা কথা বলে দিলেন, কখনো খালি পেটে সকালে থাকবে, খালি পেটে থাকি ঝগড়া, কথাটা সামনে বলে দিলেন। যত ঝগড়া হয়ে থাকে তার প্রধান কারণ হচ্ছে খালি পেট থাকছে, খাবার খাওয়ার সময় নেই, তখন সবকিছু করতে হবে, কাজ শেষ করতে হবে, আর তখন সব ঝগড়া রয়েছে। এ করছে না, ও আসলো না কেন, ও কি করলো, এটা চলতে থাকে। আপনি খাবার দিন, দেখুন আপনার ঝগড়ার পরিমাণ কমে যাবে। আমরা সেগুলোকে আসছেন, লক্ষ্য করে দেখতে পারবো, এটাও তাই। তাতে আমরা তখন বলি কি
যে আপনি সঙ্গে সঙ্গে খাবার তৈরি হবে না। এই যে রেডি মিক্স একটা রয়েছে, যেটাকে আজকে ভারত সরকার বাতিল করে দিয়েছে চালের প্রোডাক্ট গুলো, তার মূল থাকে এইটা, এই জব আর ভুট্টার মিক্সচার। সাথে জব আর ভুট্টা, ছোলা কিন্তু নয়। ছোলাকে আমরা একটু বাচ্চাদের দিতে বলি অল্প বয়সীদের, বাকিদের যারা বয়স্ক মানুষ যারা কাজ করছেন তাদের আমরা বিশেষ করে আমরা জব আর ভুট্টাকে দিতে বলি। তার এটা খুব সহজে শরীর থেকে বেরোতে সাহায্য করবে, শক্তি যোগাবে, যে সবকিছুই আছে এর মধ্যে, এবং শরীর থেকে বের করতে যে কোনো জগৎ দূষিত পদার্থকে খুব সাহায্য করবে। কিন্তু তার সাথে কতগুলো জিনিস আমরা মেশাই। একটা হচ্ছে যে আখের গুড়, চিনি নয়, বাতাসা নয়, আখের গুড়। আরেকটা কি, ওই যে ওখানে আছে তখন একটু বিট নুন, এই যেখানে দেখা যাচ্ছে বিট নুন নিয়ে এসছে এই জন্য, ছোট জিনিস সবাই জানে, গোলমরিচ নিয়ে এসছে এই জন্য। এইগুলো মেশাবেন। এই সামনে একটা লেবু রেখেছি যাতে চোখের মধ্যে দেখতে পারেন, এটা ছবি তুলে নিয়ে দেখে রাখবেন যে এইগুলো আমার এত জিনিস নিতে হবে, এত জিনিস নিতে হবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনার শরীরের প্রয়োজন করছে, প্রত্যেকটারই প্রয়োজন করছে। সেই জিনিসগুলোকে আপনাকে সকালবেলাতে নিতে হবে। আখের গুড়টা যদি বা আপনি কোনোদিন আমরা যেটা পাল্টে করি, আখের গুড় কোনোদিন দিই, কোনোদিন আমরা মধু ব্যবহার করি। মধুর গুণ হচ্ছে বিরাট। যাদের ক্ষেত্রে বহুজন বলে আমার সুগার আছে, আপনি মিষ্টিটাকে একটু কমিয়ে দেবেন। যদি কন্ট্রোলে থাকে অল্প নেবেন, যদি খুব বেশি থাকে তাহলে সেটা বাদ দিয়ে নেবেন। কিন্তু আপনাকে নিতে হবে, অল্প করে হলেও নিতে হবে। তবে মনে রাখবেন, যে কোনো সময় সুগার ফল করে গেলে আপনাকে কিন্তু একটাই চিকিৎসা হয়, আপনাকে একটা লেমন জুস হোক, টফি হোক, কিছু একটা চিনি, একটা বাতাসা কিছু খেতে হবে। এটা খুব জরুরি ব্যাপার, কিন্তু যাদের সুগারের ব্যাপার। লবণও কমে গেলে, এখন যে প্রচুর ঘাম হচ্ছে বাইরে, এই দুদিন ধরে ঘামটা বেড়ে গেছে, এত তাপে সব কিডনিও ভালো করে কাজ করতে পারছে না। দেখবেন ইউরিন খুব কম হচ্ছে, পরিষ্কার খুব কম হচ্ছে যা জল খাচ্ছে। কাজে আপনাকে জল খাওয়াটা অনেক বাড়াতে হবে। তার সাথে যদি একটু মনে হয় শরীর দুর্বল, যেটা আগেই বলেছে, একটু লবণ আর একটুখানি মিষ্টি মিশিয়ে খাবেন যদি এখানে সুগার কম থাকে, মোটামুটি কন্ট্রোলে থাকে। কারণ এই দুটোরই খুব দ্রুত কিন্তু কাজ করে শরীর, দুটোই কাজ করে, এবং জল সহ। এইটা হচ্ছে চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইগুলোকে আমরা বলছি খেতে। তারপরেই বলছি আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্প্রাউট, ভেজে অঙ্কুরিত স্প্রাউট, মুগ কড়াই যাকে বলি, মুগ কড়াই, অঙ্কুরিত মুগ, গোটা মুগ। 5 কিলো নিয়ে যাচ্ছি আমরা, গাড়িতে করে আছি 5 কিলো। আমাদের এত বেশি প্রয়োজন লাগে, আমরা অল্প 200, 250, 500 কিনি না, এতখানি আমাদের লাগে, বাল্কে আমাদের দিয়ে। তো এই যে এই মুগ কড়াই, তার সাথে সাথে আমরা একটা বলি, এইখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে আমার হাতে এটা রয়েছে একটা ছোট্ট স্লাইস, কি বলুন তো, কাঁচা হলুদ। আমেরিকানরা এটাকে আমাদের 70 কেড়ে নিচ্ছিল, কোনো উপায় বাঁচানো গেছে। আমরা এসব চাষ করতে পারবো না, কারণ এত বড় কাজ পেয়েছে এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে। তারা খুব লড়াই করেছিল যে এই হলুদের সত্ত্ব ভারত থেকে নিয়ে নেওয়া যায়, সেটা করতে পারেনি। এত তারা জ্ঞানী, তারা জানে এই সামান্য একটু হলুদ, এইটা তো একটু বেশি, একটু আরো কম হলেও ভালো, সেইটুকুকে একটু সামান্য এর সাথে আবার একটু আখের গুড় মেশাতে, খালি হলুদ একটু আখের গুড়, এই দুটোকে মিশ্রিত করে আপনি একটুখানি চিবাবেন বসে বসে। বেশিক্ষণ ধরে করতে হবে না, প্রচুর সময় কিছুই লাগবে না। অভ্যাস করে নিলে আপনার সমস্ত কাজটা 8 ঘন্টার মধ্যে শেষ। তাহলে এইটা আপনাকে একটা পুষ্টি দেবে, এবং সবকটা দেহের যতগুলো জিনিস এখানে আছে আপনাকে সবকটা জিনিস দিতে পারবে। আপনাকে প্রোটিন দেবে, কার্বোহাইড্রেট দেবে, মিনারেল দেবে, আপনার যে ইমিউনিটি বাড়ানোর জন্য দেবে, আপনার স্টমাককে সে কাজ করতে সাহায্য করবে, আপনাকে সমস্ত কটা জিনিস সে দিতে পারবে, যেটা কোনোদিন ওই চা বিস্কুট সকালে দিতে পারবে না। তাকে ওটাকে আগে প্রথমেই একেবারে ওটাকে খাবে, খাওয়া দাওয়া করার পর যখন মনে হবে চা খেলে ভালো হতো, তখন এক কাপ খাবেন, তাও ওই চিনি দুধ থেকে বাড়বে। ওইটা আমরা বলে থাকি, যাদের চিনি দুধ খেয়ে চা খান আর তাদের অম্বল হয়, আমরা একটা কথাই বলি, আপনি আগে চিনি দুধ দিয়ে চা খাওয়াটা বন্ধ করুন, আপনি দেখুন অম্বল কমে। আর আমাদের দেশের অম্বল হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে চিনি দুধ দিয়ে ফুটিয়ে ওই চা খাওয়া। সেটাকে যদি আপনি
দরকার হয় লিকার চা, কিন্তু খিদে পেলে চেষ্টা করবেন চা না খেতে, জল খান। সাথে একটু যদি ওইরকম থাকে, ছাতু থাকে, একটু সামান্য ঘুটে নিয়ে একটুখানি মুখে ফেলেও জল খান, অসুবিধা হলেও ক্ষতি হবে। এই কয়েকটা জিনিসকে একটু মেনে চলার চেষ্টা করলে আপনি দেখবেন আপনার শরীর ভাঙবে না, শরীর গড়বে। শরীর আপনার যে দরকার, যেটা দরকার সেই দরকারি জিনিসগুলো দিচ্ছেন, আপনি অদরকারি দিচ্ছেন। আর অদরকারি জিনিস যদি আপনি বেশি করে দিয়ে দেন, তাহলে আপনি হাজার রকম ওষুধ খান, হাজার কিছু করুন, ওই গাছকেও ওষুধ দিলে আর এই যে এখন হচ্ছে না, ফলন তো বাড়ছে না, দেখতে পাচ্ছি না আমরা কত ওষুধ দেবো। চিনি দুধ ছাড়া লিকার চা সকালে যদি খাওয়া যায় তাতে কি কোনো অসুবিধা নেই। সকালে মানে ভোরবেলা ঘুম থেকে উঠে নয়, ওই যে বললাম ঘুম থেকে উঠে দিতে হবে, আমাকে খাবার দিতে হবে, কিছু খাবার দিতে হবে। চিনির চাটা যেটাই দিন না কেন, ভোরবেলা ঘুম থেকে উঠে ওটা হবে না। কারণ চায়ের কাজটা হচ্ছে, তারপরে ফুড ভ্যালু হিসেবে কিছু থাকছে না। আমি যেখানে দিচ্ছি গরম জলটা কেন দিচ্ছি, হতে পারে চা দেখতে এরকম ধরনের কিছু একটা করে আমি তো গরম জল খাই, সেটা হতে হবে গরম জল হিসেবে, হ্যাঁ ওরকম ধরনের। আমি একটু গরম জল ওই কাপে নিয়ে খেলাম, চুমুক দিয়ে খেলাম। লোকে বলা হয় না যে যারা সিগারেট ছাড়ার সময় আপনি টান দিন, সিগারেটটা নেই হাতে টান দিন, দেখবেন আপনার মনে হবে আর হচ্ছে না, তারা আস্তে আস্তে অভ্যাস চলে যাবে। তা আপনি সেটাও করতে পারেন, কিন্তু চা নামক বিষয়টাকে খালি পেটে ঢোকাবে না, কখনোই নয়। ওটা আপনার পাকস্থলীকে বন্ধ করে দেয় কাজ। উদাহরণ দিয়ে বলি, খুব খিদে পেল, ওই যে আগেও বললাম কিছুই খাবার পাওয়া যাচ্ছে না, কেউ বন্ধু বললো ওই যে ওখানে একটা রয়েছে চা, একটু কিছু একটা খেয়ে 2-3 ঘন্টা খিদে পেলো না, বাড়ি যখন গেলাম আর খেতে পারছি না, কেউ অম্বল হয়ে গেছে শরীর। আপনার যে সময় খাওয়ার দরকার ছিল সেই সময় আপনি খেলেন একটা উল্টো জিনিস, যেটা আপনাকে সাপ্রেস করে দিল খিদে। তার মানে শরীরের কাজ তো আপনি ছুটি দিচ্ছেন না, কাজ করাচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন, তাহলে কি হবে? আস্তে আস্তে সেই সিস্টেমটা ফেল হতে শুরু করবে। কাজে ওই কাজটি করার দরকার নেই। কিছু না পেলেও খালি 2 গ্লাস জল খান, খালি জল খেয়ে হবে, আর জল খান, আর সঙ্গে যদি পারেন একটু পাশে একটু মুড়ি রাখুন, কিছু আসলে নেই, ব্যাগের মধ্যে মুড়ি, আমার ব্যাগেও মুড়ি এসছে, মুড়ি যদি কিছু না পাই একটু মুড়ি খাবো, এগুলোকে করি। আর এই যে সমস্ত জিনিসগুলোকে আমরা যেটা বললাম, এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা বারবার করে একটা কথাই বলে থাকি, বলছি গোলমরিচ কি আর গোটা গোলমরিচ না না একেবারে পাউডার, গোটা গোলমরিচের মানে আপনি দেখবেন খুব ভালো করে গোলমরিচকে যখন খুব ভালো করে পাউডার করা যায়, সেটার স্বাদ একদম আলাদা, এবং ফ্রেশ হলে সবচেয়ে ভালো যদি সেটা করতে পারে, কারণ সেটা সেই ধরনের কাজ করে। কিন্তু সবসময় সীমিত, কোনো বেশি কিছু নয়, সীমিত বলে কাজ করে। হলুদও সীমিত, প্রত্যেকটা জিনিস সীমিত, এগুলোকে বলা হয় ফাংশনাল ফুড। এবং আজকে এই যে বিখ্যাত হেলথ ড্রিঙ্ক গুলোর সম্বন্ধে সরকার ওটাই ঘোষণা করেছে, ফাংশনাল ফুড। এই ফাংশনাল ফুড হতে পারে, কিন্তু হেলথ ড্রিঙ্ক নয়, যেটাকে ভুল মিথ্যা কথা বলা হয়। ফাংশনাল ফুড হতে পারে, তাতে কিছু ফাংশনাল ফুড মানে ওই যে দেখালাম ওইগুলোই থাকে, ওই সব স্বাদ, তার সঙ্গে ফ্লেভারিং এজেন্ট, দুধ আর বিভিন্ন রকমের ওই গন্ধ, তার সঙ্গে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ, এই দিয়ে শিশিতে বিক্রি করছে। 20 টাকার জিনিস 200 টাকা, 20 টাকা খরচ। এইটা এইসবগুলো পুরো খরচ হয়, 1 চামচ নিয়ে করুন। তো এইটা আপনাকে খাওয়ার ভিতরে প্রথমেই শুরু করতে হবে, এবং অবশ্যই শরীরকে ঠিক রাখতে গেলে আপনাকে কোনো না কোনো ভাবে শারীরিক কোনো প্রক্রিয়া রাখতে হবে। সে হাঁটাই হোক, সে আপনি ঘরের মধ্যে জগিং করাই হোক, স্পিং করা হোক, কিংবা আপনি আসন প্রাণায়ামের জায়গা হোক, এটা আপনাকে যেভাবেই হোক করতে হবে। এছাড়া আরো অনেক সহজ কতগুলো প্রক্রিয়া হবে, সেই ডায়াবেটিসের বইটার ভিতরে দেখতে পাবেন আপনি। আছে একটা ইনস্ট্যান্ট, যেটা শক্ত করছি আমি ছাড়ি, শক্ত করছি ছাড়ছি, মানে একটা দাঁড়িয়ে আমি যে পুরো শরীরটাকে শক্ত করে ফেলবো, আয়রন হয়ে গেল, আবার ছেড়ে দিলাম, কি হলো ব্যাপারটা? আমার শরীরের ভিতরে যত গ্লুকোজ গুলো ছিল সেগুলো মাংসপেশির মধ্যে চলে গেল। যাদের গ্লুকোজ বেশি, শরীরের সুগার বেশি হয়, তাদের ওটাকে সরিয়ে দিতে হয়, কিন্তু শরীর দিয়ে কমিয়ে দেওয়া হয়, বিভিন্ন ভাবে কমানো হয়। এটা হচ্ছে প্রাকৃতিক উপায় এটাকে করা, এর জন্য একটা বিখ্যাত বই এটা হয়েছে। যে এই ধরনের যদি আমি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করি, দেখা গেছে
পেশিতে প্রায় 6% মতো সেই গ্লাইকোজেনকে গ্লুকোজকে সে রাখতে পারে, ধরে রাখতে হবে। তাহলে রক্ত থেকে কমে গেল, রক্ত থেকে কমে গেলেই আমাদের ক্ষতিটা কম হবে। যত রক্তে থাকবে তত সব দিক থেকে সে এক এক করার ক্ষতি করতে থাকবে। এটা সবসময় মনে রাখতে হবে। আমার এটা যদি থাকে, কন্ট্রোলও যদি থাকে, সবসময় কন্ট্রোল মানে হচ্ছে সেই কন্ট্রোল মানে সেরে যাওয়া না। সেই কন্ট্রোলটাকে রাখার জন্য আমাকে আজীবন পরিশ্রম করতে হবে, একটা হ্যাবিটের মধ্যে চলে আসতে হবে। এবং সেটা করতে পারলে এই রোগকে নিয়ে সবকিছুই করে। চিরকাল শশা খেতে হবে, কতটা পর্যন্ত খাবো। আমার এখন আমার একটা কাহিনী মনে পড়ে, একদিন ছেলে আমাদের কাজ করতেন, তাকে বললাম একটা জিনিস নিয়ে আসুন পাড়ার দোকান থেকে। অনেকক্ষণ ধরে আসতে দেরি হচ্ছে। কি হলো না, ওই আসছিলাম তো আমার সামনে না ওই মিষ্টির দোকানটা পড়লো, আমি উল্টো রাস্তা দিয়ে ঘুরতে গেলাম, তাই দেরি হয়ে গেল। কেন না, আমার তো সুগার, আমার তো মিষ্টি খেতে নেই, কিন্তু আমি দোকানের সামনে দিয়ে আমি হাঁটতে পারি, আমার খুব কষ্ট হয়। এই তো মহা মুশকিল আমার আমল লোককে দিয়েছি। কিন্তু এটা সত্যি একটা যন্ত্রণার বিষয়। তার মনের ভিতরে সবসময় হচ্ছে একটা ভাঙ্গ রকমের একটা, আমার ভাবনাটাই বড় পাপের ভাব। আমি মিষ্টি আমার কেন, আমার এরকম দরকার কেন মনে হয়, অদ্ভুত রকমের সে কথাবার্তা। কিন্তু কথাটা হচ্ছে খুব জেনুইন কথা, মনের ভিতরে থাকে। আমি কি কোনদিন খেতে পারবো না? সবটাই পারি, সবই পারা যায়। আপনি খালি একসঙ্গে মিশিয়ে করবেন। আপনি একটু মেজারমেন্ট করুন, আপনি রসগোল্লাও খেতে পারেন, মেজার করতে হবে। কিন্তু আপনি খাবার খেলেন পেট ভরে, তারপরে আপনি খেলেন, তখনই বলবেন। কিন্তু আপনি ওই সকালবেলা বললাম যাদের সুগার রয়েছে তারাও একটু মধু খেতে পারেন। মধুর গুণাবলী অসীম গুণাবলী। মধু দিয়ে আপনি জানেন IIT খড়গপুরে 60-70% যেটা পুড়ে গেছে তার চিকিৎসা কেবল মধুর ফুলের দিয়ে হচ্ছে, মধুর ব্যান্ডেজ দিয়ে। তার বিরাট ইন্টারন্যাশনাল পেপার হয়েছে। তাদের নিউ টাউনে তাদের বিরাট কনফারেন্স হয়েছে গত বছরে মধুর উপরে। বিরাট ভাবে আমরা দেশের কারণে যে কোনো পুড়ে জ্বালা সবকিছু হলে আমরা বার্নার লাগাতে পারি, আমরা মধু নিয়ে করে দেখবি মধু দারুণ ভাবে কাজ করতে পারে। মধুর এই ক্ষমতা আছে। সেই জিনিসটাকে আমরা যখন গ্রহণ করছি তাহলে আমার দেহের ভিতরে সেই ক্ষমতাটা সে দিতে পারে। আমরা এই অনেক সময় যে মিষ্টির ভয়, সুগারের ভয় ভাবি, আমরা সীমিত ভাবে তার গুণটুকুন অল্প কটার চামচ। ভোরবেলা উঠে আপনি অন্য কিছু খাবার তো খাচ্ছেন না, তখন একটুখানি গেলে আপনার ক্ষতি হচ্ছে। আপনি সবসময় হিসাব করবেন আমি কি কোন সময় কি খাচ্ছি না খাচ্ছি, তার সাথে ধরনের আমি কতটুকু কি খেলাম, সেইগুলোকে একটু হিসাব করবেন। তাহলে বুঝতে পারবেন যে আমার সব কটা জিনিসের প্রয়োজন এসছে। আমরা বলি যে সবসময় দিনে একটা করে কিছু ফল না পেলেও একটা পেয়ারা খাবো। আমরা কিন্তু কোনো মতেই বলি না একটা আপেল কিংবা কারণ এটা হচ্ছে একটা বিরাট রিসার্চ প্রজেক্টের মধ্যে থেকে এসেছিল। খুব কমই এগুলোকে আপনি দেখতে পাবেন। এটাও একটা টাইমস অফ ইন্ডিয়াতেও বেরিয়েছিল অনেকটা আগে। কপি হলে দরকার হলে আপনার ঘাটে দিয়ে দেবো। সবচেয়ে বেশি ফল কেন করবে যেটা আমি সেটা পরে শেয়ার করব। খাওয়া উচিত হচ্ছে তার রোগ থেকে বাঁচাতে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে একটা অদ্ভুত সবসময় সে মিষ্টি নিয়ে যাচ্ছে আর অসুস্থ হলে ফল নিয়ে আসবে। মানে আপনি অসুস্থ হন তখন আপনাকে ফল খাওয়া, আর আপনি মিষ্টি খাই হাস্যকর মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা হচ্ছে একেবারে উলট জায়গা আমাদের এই ভাবনাটা। আমরা যদি এই কথাটা বলতাম, সে কারণে আমাদের কেউ যদি কোনো অনেকজন বলে আপনারা তো কিছু, আমরা একটা অনুষ্ঠান আমাদের একটা বিশেষ স্মরণ করার আছে, আপনাদের কিছু অসুবিধা দেবো, আপনি ফল নিয়ে আসতে পারেন বৃষ্টিতে। আমরা কেন বললাম ফল আসলে এর মধ্যে যে জিনিসটার ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট সবচেয়ে বেশি থাকে তার ক্ষমতা সবচেয়ে বেশি সে রোগ থেকে বাঁচায়। ফল লোকে পেট ভরানোর জন্য খায় না। আপনি দেখবেন একটা ফল খেলে পরে যদি আপনি খেতে পাচ্ছেন, ধরুন আপনি একটা ফল খেলে 20 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত পেটে থাকবে, আস্তে আস্তে করে সেটা চলে যাবে। সে কারণে আরেকটা কথা বলি, কোনদিন ফল খাবারের সাথে খাবে না, খাবারের পরে খাবে না। খাবারের আগে 1-2 ঘন্টা আগে খেতে পারেন, 2-3 ঘন্টা পরে খেতে পারেন। আমরা যদি 12টার সময় আমাদের রোগীদের খাবার দিই, 3টের সময় ফল দিই, কিংবা সকাল 8টায় যদি ব্রেকফাস্ট দিই
তাহলে দুপুরে 12টার আগে আপনার 10টা সাড়ে 10টা থেকে ফল মাঝখানে, তখন তার পেটটা খালি হয়। তার কারণটা হচ্ছে তার ফল হজম যতক্ষণ একটা জিনিস মনে রাখতে হবে, বিজ্ঞানটা কি, পেটে গেলে কাজ হবে না, পেট থেকে বের করতে হবে তাকে। বের করতে হবে মানে তাকে বের করা মানে হচ্ছে যে একেবারে শেষ বের করা নয়, মানে ওটাকে হজম করা মানে তাকে পরিপাক করে শক্তি উৎপন্ন করতে হবে। সেই শক্তি উৎপন্ন করলেই তবে যে কোনো খাবারের কাজ হবে, তাহলে কোনো কাজ হবে। খেলাম ভালো করে, খেয়ে কি করছে না ঘুমিয়ে পড়ে টিভি দেখছি, পেটটা খুব ভার হয়ে গেল, পায়খানা হলো না, ঘুমও হলো না, কেন? আপনি তো খালি খেলেন, পরিশ্রম করলেন না, কিছুই করলেন, খেয়েই যাচ্ছেন, তাহলে হবে না। কারণ পরিশ্রম করতে হবে, গোটা সিস্টেমটা কাজ করাতে হবে, তবে খাবারটি হজম হবে। হজম হলে আপনার শরীরের সব সিস্টেম গুলো কাজ করবে। তাহলে এই যে বিষয়টাকে আপনাকে বুঝতে হবে, সেজন্য আমরা বলি এমন ফলকে দেবেন যে সময় দেবেন। এই সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিডেন্ট আছে পেয়ারার, তারপরে আছে দেশি তুলে। আপনি শুনলে খুব আশ্চর্য হবেন, আপেল আর আঙুরের সবচেয়ে নিচে থাকে, অত্যন্ত সুস্বাদু ফল। এর একটা বড় কারণ হচ্ছে আমরা বিরাট এগ্রিকালচারাল ইনস্টিটিউট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিরাট, আমাদের টিম সেখানে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পরে তারা একটা, তাদের সায়েন্টিস্টরা সব ঘুরিয়ে টুরিয়ে দেখান, তারা একটা কথা বলেছিলেন যে আমরা এখানে বলছি তো সেকেন্ডটা গুলো আমি লেখাটা আমি খুঁজে আমার কাছে আছে, সেটা আমি জৈব হাটে দিয়ে দেবো, অর্গানিক হাটে সাইডে দিয়ে দেবো তাদের গ্রুপে। তারা বলেছিলেন যে আমরা এই দুটো ফলকে আপনাদের খেতে বারণ করি, একটা আপেল এবং একটা আঙুর। সারা বহু জায়গায় লোক পছন্দ করে, কারণ হচ্ছে দীর্ঘকালীন ভাবে যেটা প্রডিউস করে আর যখন ব্যবহার করা হয় সেটা দীর্ঘকালীন সময় তাদেরকে রাখতে হবে। প্রডিউসাররা খুব ভালো করে জানে এবং ট্রেডাররাও জানে অনেক দিন ধরে তার লাইফ স্প্যান বাড়াতে হবে। এই লাইফ স্প্যান বাড়াতে গেলে যেটা তাদের সম্ভব নয় সেটা তাদের করতে হয় ম্যাক্সিমাম পরিমাণে তারা সেখানে এটা ইনসেক্টিসাইড পেস্টিসাইড ব্যবহার করে, যেটা অন্য কোনো ফলে সেটা অনেক কম ব্যবহার করে। যেহেতু তাদের সেই কাশ্মীর থেকে কোথায় কন্যাকুমারী যাবে, কোথায় গৌহাটি যাবে, কোথায় রাজস্থান যাবে, কোথায় কোথায় যাবে কোনো ঠিক নেই, কতদিন সময় লাগবে, কতদিন স্টোর হবে, কতদিনের পরে বিক্রি হবে, কতদিন পরে সেটা ব্যবহার হবে ফ্রিজ থেকে, সেটা কেউ জানে না। সভাপতি তারা এইভাবে তৈরি করতে থাকে যেটা যাতে নষ্ট না হয়ে থাকে। এবং এটাকে দুটোকে আপনি পরিষ্কারও করতে পারবেন না, তার উপরে কোনো কোটিংকে তোলা যায় না, তার ভিতরে যেগুলো ঢুকে যায় সেটাও বের করতে পারবেন না। খামোকা আমি এগুলো খেতে যাবো না, আর ওর পর থেকে গত লাস্ট 10 বছর ধরে আমরা আপেল আঙুর কেউ একটু দিলে ওই একটা টুকরো প্রসাদের মতো তুলে দিলাম, যে তিনি বলেছেন না করলে খারাপ হবে, কিন্তু খাই না। আমরা ওই পেয়ারাটাই খাই আর দেশি পেঁপে পেরে খাই, এখান থেকে খলা নিয়ে নিয়েছি, সেই গুলোকে আমরা খাই। আর আমাদের যে শশার যেটা জৈব পদ্ধতিতে যেটা আমরা নিজেরাও করি, এখান থেকেও নিয়ে যাই, সেগুলোকে আমরা বেশি ব্যবহার করি। এইগুলোকে আপনি একটু প্রতিটা বিষয় সম্বন্ধে একটু চুজি হওয়া, অর্থাৎ একটু খুঁতখুঁতে ভাবে আপনি ঠিক করুন। শরীরের বিষয়ের জন্য একটু যত্নশীল হতে হবে, কি খাবো, কোন সময় খাবো এবং কিভাবে খাবো, সেই সব জিনিসটা। তার আগে পরে জল কখন খাবো, খেতে খেতে জল সাধারণভাবে আমরা খেতে বারণ করি, খুব যদি গলা শুকিয়ে না যায়। কারণ বিজ্ঞানটা বুঝিনি, আমার দেহের ভিতরের কিছু জলীয় অংশ তো আছে, জল যাকে বলি না আমরা তরল বলি, বিভিন্ন জুস বেরোচ্ছে, সেগুলো তো বেকার বসে থাকবে না। তাকে যদি আপনি পাতলা করে দেন তাহলে পরে সে কাজ করতে পারবে না। আপনার যদি পেস্টে থাকে তাহলে খাবার আধ ঘন্টা 40 মিনিট আগে জল খেয়ে, কিংবা আমরা বলি তার পরে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে খায়। খুব যদি প্রয়োজন হয় আপনি একটু মাঝখানে একটা সিপ দেওয়া, অর্থাৎ একটুখানি চুমুক দেওয়া নিতে পারে। আপনি চেষ্টা করুন, আপনি মুখে চেবালেই, আমাদের একজনকে সুজাতাও জানে, সেই বোধহয় সেখানে গিয়েছিল একবার গুজরাটের কোন একটা ন্যাচুরোপ্যাথির একটা সেমিনারে, একজন ন্যাচুরোপ্যাথকে দেখে এসেছিলেন, সে একটা রুটিকে নিয়ে চিবাচ্ছে, সেই চিবাতে চিবাতে সে বলেছিলেন যে এই চিবিতে যখন আপনি চেবানো শুরু করবেন, যদি আপনি বেশি করে চেবান দেখবেন ওটা মিষ্টি হয়ে গেছে। করে দেখুন বাড়িতে গিয়ে আসবে যে রুটিটাকে চিবিয়ে ছোট ছোট রুটি, অন্য কিছু দেবেন না, তারপর রুটিটাকে নিয়ে, খালি রুটিটাকে নিয়ে চিবান,
কারণ হচ্ছে যত আপনার এই যে আপনার যে লালা রস যত বেশি তাতে মিক্সচার হবে, যত তাকে হবে তাতে একটা লেই তৈরি হবে, এবং সেই রুটির ভেতরে যা পুষ্টিগুণ সেটা সবটাই আপনার শরীরে যাবে। তাহলে আমাদের বহু জিনিসটাকে আমরা উপযুক্ত ভাবে আমাদের যে সমস্ত দেহের ভিতরে রসগুলোকে কাজে লাগাই, যেগুলো তৈরি হয়েছে রয়েছে এই আমাদের হজমের কাজটাকে সাহায্য করার জন্য, সেইটাকে আমাদেরকে কিন্তু একটু যত্নশীল হতে হবে, একটু জানতে হবে, বিজ্ঞানটা জানতে হবে, একটু জেনে নিই। বাচ্চারা যারা অনেকেই পড়ে হেলথ সায়েন্স সব পড়ে তাদের কাছ থেকে একটু জেনে নিই, কোনো ক্ষতি কিছু নেই। একটু পড়াশোনা করি, এখন তো সবাই হাতের ভেতরে যেটা আছে সেটার ভিতরে গান বাজনা খেলাধুলা না করে, আজকে তো কাগজে থেকে খুব খারাপ লাগলো যে দুজন ট্রেন ড্রাইভারকে আমাদের মাননীয় মন্ত্রী বলে দিলেন তার ক্রিকেট খেলা দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা দারুণ কাজ করেছেন আমাদের রেল বিভাগের ইঞ্জিনিয়াররা, যে তারা সেটা প্রমাণ করে দিয়েছেন যে না সেটা অ্যাক্সিডেন্ট তাদের ওটা দেখার জন্য হয়নি। কি করে প্রমাণ করলেন? সেই সময় যত ওই জায়গাটার নেটওয়ার্ককে সার্ভে করেছেন এবং ওদের যে মোবাইলের সমস্ত নেটওয়ার্ক সার্ভে করে দেখেছেন, তো ওরা ওরকম ধরনের কোনো খেলা দেখেনি। আর মন্ত্রী মহাশয় সেই অ্যাক্সিডেন্ট ঘটার দিনই বলে দিলেন যে দুজন ট্রেন ড্রাইভার সেখানে খেলা দেখছিল, সেরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবং তারা বলে দিলেন যে কথাটা, যে এই যে রিপোর্টের মধ্যে বলেছে এটা একেবারে পুরোপুরি অপারেটিং ফেলিওর হয়েছিল, এটা ড্রাইভারের ফেলিওর নয়, দুজন ড্রাইভারই মারা গেছিল। কিন্তু এই যে এত বড় একটা কথা বলে দেওয়া হলো, কি ভয়ঙ্কর কখনো বিষয়। তো এইরকম ধরনের আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই যে মোবাইল সম্বন্ধে খুব সচেতন হওয়া দরকার আছে, এবং সেটাকে আমরা কি করে কাজে লাগাতে পারবো সেটাও দেখা দরকার। এটা আপনি কোনদিন এই একজনের কথা, আবার একটা ছোট কাহিনী মনে পড়ে গেল। তিনি বিখ্যাত একজন মানুষ, সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি আগে বিই কলেজের ডাইরেক্টর ছিলেন, মানে খুব পরিচিত মানুষ। তিনি একজন মানে ছাত্রী কোনো যাবেন, তার বন্ধুর মেয়ে যাবেন বিদেশে, তার খুব বড় পড়াশোনা করতে, একটা রিসার্চের ব্যাপারে। তিনি অনেকদিন বসে আছেন, আমরা বসে আছি ওর সাথে কথা বলবো বলে বিই কলেজে। তখন উনি বললেন একটা কথা মনে রাখো, যে এই যে হাতের যে ফোনটা আমার হাতে ছিল, অনেকে হাতেই থাকে না, এইটা যেটা আছে সেটা কিন্তু সব কিছুই তোমাকে দিতে পারে। পৃথিবীর সমস্ত প্রান্তে কি হচ্ছে না হচ্ছে সব দিতে পারে, দিতে পারে না তোমাকে হ্যাপিনেস দিতে পারবে না, যেটা তোমাকে খুঁজতে হবে অন্যভাবে। অর্থাৎ আনন্দ সুখ তুমি খুঁজে পাবে, যতই তুমি সার্চ করো না কেন কোনো ফর্মুলা নেই যেখান থেকে তোমাকে বলবে যে তুমি খুব আনন্দে থাকতে পারবে, বলতে পারবে না। তোমাকে সব ইনফরমেশন দেবে, সেই ইনফরমেশনের মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে রিসার্চটা তুমি করবে। ও বায়োটেকনোলজি রিসার্চ করতে চাইছে, ওই সাবজেক্টের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কত উপাদান আছে যেখান থেকে তুমি এই তত্ত্বগুলোকে বের করতে পারো। কাজে এই টেকনোলজি যেটা বিষয়টা আমরা বলি, সেগুলো কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে আটকে রেখে দেয়, এবং আমরা বুঝিও আমরা পারি না রাখতে। এইটাকে একটু সচেতন করুন। যখনই মনে করবেন আজকে আলোচনার আর কিছু বিষয় নয়, ওই চা খাওয়াটার ব্যাপার হলো, তারপরে জল খাওয়ার ব্যাপার হলো, আর এই মোবাইলটাকে একটুখানি শুতে যাওয়ার আগে একদম ঘুম কিন্তু বন্ধ হয়ে যাবে, ঘুম হবে না। ঘন্টা দুয়েক আগে আমরা ছেড়ে দেবো। জীবনের শেষ দেখা আজকে দেখে দিই, বাবা কি হলো না হলো, ঘুমিয়ে যাবো, আর উঠবো কিনে যাই না, ওই কাজটি করার দরকার নেই। সকালে উঠে এই কয়েকটা জিনিসকে আপনাদের বলি। আর এইখানে বেশ কিছু জিনিস সুস্থ থাকার জন্য খুব সহজ, যেগুলো ওষুধ লাগে না, ওষুধ বেশ কিছু উপকরণ গুলো আছে। আমাদের এখানে সুজাতা আছে, ও একটুখানি তুমি বলে দাও ভালো হয় এই জিনিসগুলো সম্বন্ধে সহজে। আর যদি একজন দুজনের কারো ব্যথা ব্যথাও থাকে ছোটখাটো, একটা ডেমনস্ট্রেশন হয়ে যেতে পারে। আপনারা যদি কারো থাকে যে আপনি ঘাড়ে হাত দিচ্ছেন, যায় নাকি না, ভয় আর কি আছে, আপনাকে শুধু ফুটিয়ে দিচ্ছি। আমার একটাই বক্তব্য আপত্তি আছে, না মিষ্টি খাওয়ার ব্যাপারটা বর্তমানে মাখা সন্দেশ, সীতাভোগ
না না, আমাদের রাজ্যে প্রচুর ভালো মিষ্টি পাওয়া যায়। মিষ্টি বর্তমানে মাখা সন্দেশটা প্রচুর ভালো মিষ্টি পাওয়া যায়। মিষ্টি ছাড়া আমি বাঁচবই না। শুধু পরিমাণ কম খাবেন তাহলেই হবে, খাবেন না কে বলেছে? তবে বেহুদার ওইটা মানা মুশকিল। সকালবেলা ওই চিড়ের একটা মিশিয়ে জল, ওগুলো ঠিক আছে খেতে পারি, কিন্তু চা খাবোই না এটা না। না না, এই পরে মানে আমরা বলি যে ফুটকে দশবারের পর চা কেন, এটা আগে একটা চা হলে পেটে খাওয়ার একটাই সমস্যা হয়, আমার সিস্টেমটাকে তার সঙ্গে ম্যাচ করে। এটা আপনি ঠিক বলেছেন, যখন দুপুরবেলা খিদের সময় চা খেয়ে আমরা চাপা দিই খিদেটাকে, তাতে হয়তো, কিন্তু সকালের চা বাদটা একটু কঠিন। মানে সকালের চাটা খাবে দুধ চিনি ছাড়াই তো খাই, কিন্তু ওটাও বা এটা বাড়াবাড়ি। একটু করতে করতে আমার আরো হয়েছে, সকালে উঠি হতো, এখন আমি ওই 9-10টা আগে মনে করি চাটা তো খাওয়া হয়নি, আস্তে আস্তে দেখে না অভ্যাস হলো। আমাদের কোনদিন না আচ্ছা নমস্কার। কতগুলো বিষয় তো মানে অভ্যাসে আনতে হবে, আনতে পারলে ভালো। আরে বলো, আমি ডাক্তার সুজাতা পাল, এটা জানা তো? সুজাতা করে বলুন। আচ্ছা ঠিক আছে, তো বলে দিচ্ছি। আমি ডাক্তার দেবাশিস বক্সি অব্দি না। আমার নাম সুজাতা, আমি ডক্টর সুজাতা পাল। আমাদের যে ইনস্টিটিউট, ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড মেডিসিন, এখানে ইনস্টিটিউটের নামটা নেই, যে আমরা সেই পক্ষ থেকে আসছি, সংক্ষেপে IRIIM। মৌরিগ্রামে আমাদের ইনস্টিটিউট, হাওড়া মৌরিগ্রামে। তো আমাদের কাজ মূলত ওষুধবিহীন প্রকৃতিমুখী চিকিৎসা, এই নিয়েই আমাদের কাজকর্ম হয়। এবং সেখানে অবশ্যই আকুপাংচার, যোগ প্রাকৃতিক চিকিৎসা, প্রাকৃতিক খাদ্যদ্রব্য, এই বিষয়গুলোর উপরেই আমাদের চিকিৎসা, শিক্ষা, গবেষণা এবং সচেতনতামূলক যে সমস্ত আমরা আলাপ আলোচনা সভা করে থাকি, তার একটা অবশ্যই এখানে যেমন আজকে হচ্ছে, এরকম আমরা বিভিন্ন জায়গাতে করি। আমরা আমাদের তো এই যে ওষুধবিহীন চিকিৎসা, যেটা তো অবশ্যই প্রকৃতিমুখী, তার মধ্যেই পড়ছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা ওষুধের বিরোধিতা করছি। প্রয়োজন হলে ওষুধ খেতেই হবে। আমি নিজেই যেমন অনেক ওষুধ খাই, কেন আমি একটা অনেক বড় কঠিন অসুখ থেকে এসেছি, বিরাট ইতিহাস, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমাকে অনেক রকম ওষুধ খেতে হয়, এবং ওষুধ খাওয়ার জন্য তার কমপ্লিকেশন। অবশ্যই আমি সব ন্যাচারোপ্যাথি যা কিছু স্বাস্থ্যকর অভ্যাস, সেগুলো আমি সব মেনে চলি, কারণ আমার 16 বছর আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এবং ন্যাচারালি তারপরে ওই লাইফ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ওষুধ, সেগুলো সাপোর্টিভ মেডিসিন, সেগুলো চলে। এবার সেইগুলোর ডোজ যেমন আমার অনেক কমে গেছে। আমার যিনি ডক্টর নেফ্রোলজিস্ট, আপনি অনেক ভালো আছেন, এটা মিনিমাম ডোজ আপনাকে নিতেই হবে। এবং সেই যে মিনিমাম ডোজে আমি এসেছি, সেটা আমার মনে হয় ওখানে তোলার একটু ভালো করে শোনা দরকার, যে মিনিমাম ডোজে আসতে পেরেছি একদিনে নয়, এই যে 16 বছর পার করে এসেছি আমি, সেখানে আমি কিন্তু ওই সকালবেলা ও যেটা বললো ওইরকম চাই খেতাম, তখন একটু আমাদের ছিল না, চা খেতাম এবং ওই দুধ দেওয়া, চিনি দেওয়া চা। আমি একটা হালকা ইনপুট দিচ্ছি, কিছু মনে করো না। রোজ সকালে খালি পেটে চিনি ছাড়া দুধ ছাড়া লিকার চা আমি খাই, কিন্তু 15 সাল থেকে পূর্ণেন্দুদার কল্যাণে আমি জৈব খাই। খেয়ে আমার উপকার হয়েছে, যে থাইরয়েড আমি 6 সাল থেকে কমাতে পারছিলাম না, 19-20 TSH, এখন সেটা জৈব খেয়ে 2.5-তে চলে এসেছে। চাটা কিন্তু বাদ দিইনি, ওই জন্য আমি জৈব খাচ্ছি। এত আসি আর ঠিক আছে, ওটাও প্র্যাকটিসটা ওইভাবে করেছে, যা সেটাও ভালো, সেটা একটা দিক। আমি সবটাই নেগেটিভ বলে যে উগলিয়ে দেবো ব্যাপারটা তা না, ও ওইভাবেই ওর জীবনটাকে অভ্যস্ত করে নিয়েছে। তো সেইটাই বলার বিষয়। তখন আমার এই নলেজে ছিল না, তারপরে আমি ধীরে ধীরে, যেহেতু তখন অনেকটা সময় আইসোলেশনে বাড়িতে আছি, আর ওই যে নেট কেটে কেটে পড়ে যে কিভাবে সুস্থ থাকা যায়, এই সমস্ত করতে করতে আরো নিজের অভ্যাসের মধ্যে কিছু কিছু আগে ছিল, অসুস্থ যখন হয়েছি তখন থেকেই। তারপরে এই যে মানে কোনটা আগে খাবো পরে খাবো, কোনটা আমার শরীরকে সুস্থ করবে, করে আমি মানে সারাদিন যা কাজকর্ম করি, এবং তার পাশাপাশি এই হ্যাবিটগুলোকেও রাখি। সেই ভোরবেলায় উঠে আসন, প্রাণায়াম, ছাদে রোদে হাঁটা, এবং তারপরে যা যাবতীয় কাজকর্ম, খাওয়া দাওয়া, এই সমস্ত
কিছুই আমি করি। তো এখন সেখানে কিছু কিছু অভ্যাসের ব্যাপার, সেগুলো আপনারা আপনাদের সাধ্যমতো শরীরকে সুস্থ রাখার জন্য যতটুকু যেভাবে করা যাবে সম্ভব মতো সেটা করতে পারলে আপনারই ভালো। এবং সেখানে কিছু তারতম্য থাকতে পারে, যেমন ও যে উদাহরণটা দিল গুরুত্বপূর্ণ ওই জায়গা থেকে, কেন ওর যে থাইরয়েডের যে সমস্যা এবং ওইভাবে ওটাকে ছাড়ে দিয়ে জন্য বারবার বলছিল, সেটাকে আমরা উড়িয়েও দেবো না, নেগেটিভও বলবো না, কিছু না। ও ওইভাবেই ওর শরীর কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এবং ওতেই ও সুস্থ আছে। সুতরাং ওটাকে আমি একদম নেগেটিভ বলে উড়িয়ে দেবো তা না, কিন্তু আপনারা এই অভ্যাসগুলোর মধ্যে আসতে পারলে ভালো। এবারে আমি কতগুলো বিষয় বলি। খাবার দাবারের বিষয় গেলে আমি এই প্রসঙ্গে একটা কথা একটু বলবো, যেখানে ডক্টর বক্সি বলছিলেন যেহেতু এখন এই যে প্রাকৃতিক পরিবেশ যে অবস্থা আমাদের চলছে, একটা মানে প্রতিকূল অবস্থা, এই এতে ওই এসির ব্যবহার তো খুবই হচ্ছে, যেটা আমি আমার নিজের অভ্যাসও করি। বিশেষ করে এই যে গাড়িতে চলাচল হোক আর বাড়ির মধ্যে ঘরের মধ্যেও হোক, ওই যে একটু অ্যাকাস্টম করা, বিশেষ করে গাড়িতে যাতায়াতের সময় যেটা আমি নিজে করি, মানে ব্যক্তিগতভাবে যেখানে নামবো মনে করি, কারণ অনেক সময় বিভিন্ন জায়গায় নেমে তারপরে হয়তো ইরিমে আসবো, বা যখন ইরিমেও নামি আমি নামার মোটামুটি মানে মিনিট 5-7 আগে থেকে এসি অফ করেছি। যে এসিটা অফ করে দিয়ে গাড়ির গরমের জানলা কিন্তু কাজ করি না, ঠান্ডা যতটুকু থাকে তারপরেই গরম হয়ে যায়, কিন্তু তার মধ্যে আমি শরীরটাকে অভ্যস্ত করি যে আমি এরপরে আমি গরমে নামবো। এবং ওঠার সময়ও ঠিক তাই, গাড়ি স্টার্ট দেওয়ার পরে খানিকক্ষণ ওই গরমের মধ্যেই থাকতে থাকতে ধীরে ধীরে করে করে তারপরে এসিটাকে চালানো, প্রথমে অল্প তারপরে বাড়ানো। এতে কিন্তু কি হয়, যে ঠান্ডা গরম লাগা এবং ঘরের মধ্যে বাড়িতে থাকলেও ওইভাবে যদি আপনারা অভ্যাসটা করেন যে এতক্ষণ গরমে কষ্ট করেছি, সঙ্গে সঙ্গে দিয়ে একদম ফুল ইয়েতে ঠান্ডাতে একদম ঢুকে গেলাম, কি আরাম, পরবর্তী ফলটা কিন্তু সেখানে ভালো হয় না, শরীরকে একটু একটু করে সইয়ে নিতে হয়। তো এখন আমি যেটা বলবো, যেটা ব্যথার কথা যে উনি বলছিলেন, কেন ব্যথার ব্যাপারটা আমাদের কমন, এখানে যে আমরা এতজন উপস্থিত আছি এখানে বেশিরভাগ জনেরই, আমি সকলে বলছি না, হ্যাঁ, এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এইসবগুলো থাকে। তো বা বিশেষ করে এখন তো এই 2 হুইলার বাইক চালানোর ব্যাপারটা তো বেশিরভাগ জনেরই আছে, কি ছেলে কি মেয়ে। তো সেই জায়গা থেকে বাইক পেন বলে একটা বলে, যারা লং ডিস্টেন্স চালায়, অনেকক্ষণ বেশি সময় ধরে চালায়, ওই পুরো পিঠ ধরে যে ব্যথা, এই ব্যথাগুলো একটু ব্যথা হচ্ছে, একটা ব্যথার ওষুধ খেলাম, ঠিক আছে, আজকে ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খেলাম, কিন্তু আমি কতদিন খাবো, কতবার খাবো ব্যথার ওষুধ? আমরা এখন সবাই জেনে গেছি বিভিন্ন মিডিয়ার কল্যাণে যে ব্যথার ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেগুলো কি ধরনের ক্ষতি করে, এবং আলটিমেটলি ধীরে ধীরে সেখানে আমাদের শরীরের সমস্ত অর্গানগুলোকে ড্যামেজ করতে পারে। তো সেইখানে খুব সাধারণ বিষয়, এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, এইটাকে বলে রোলার। হ্যাঁ, এই যে কাঠের, এটা কিছুই না, কাঠের এই যে রোলারটা, রোলার, এই রোলারটা যদি আমরা এটাকে সাধারণভাবে এই যে পুরো পিঠটা ব্যথা বা ঘাড়ে ব্যথা, যারা একটা নয় যে টেবিল ওয়ার্ক, কম্পিউটারে ওয়ার্ক, এই যে কাজগুলো করা হচ্ছে, তাহলে যদি প্লেন একেবারে ওপর থেকে নিচে পর্যন্ত টানি এবং কোমর থেকে পায়ের দিকেও যদি ব্যথা থাকে, একদম যেহেতু এটা ঘাড়, পুরো পিঠ, কোমর, পা, তার মানে পেছন দিক, শুধু আমাদের ওখানে যে সমস্ত রোগী বন্ধুরা আসেন তাদেরকেও আমরা শিখিয়ে দিই, অনেকে নিয়মিত আসতে পারবে না, আমরা কিন্তু কি যেহেতু পেছন দিক, ওটা তো নিচে পারবে না, বাড়ির কোনো লোককে বা বন্ধু বান্ধব যেই হোক না কেন তাদের কাউকে করে দিতে হবে, যেহেতু এটা ব্যাক সাইড। এবং সেইটা পদ্ধতিটা খুব সহজ, আমরা এটা শিখিয়ে দিই, যে তাদের কি হলো, তাদের ব্যথাটা কমলো এবং তাকে ব্যথার ওষুধটা খেতে হলো না। এবং শুধু তাই না, ব্যথার ওষুধ আপনি দিনে কতবার খাবেন? সে তো বাইক চালাচ্ছে, হয়তো কেউ কেউ বললো তার পেশা এমনই, তাকে হয়তো 16 ঘন্টা বাইকে করেই এদিক ওদিক মুভ করতে হবে। হ্যাঁ, তাহলে সে দিনের মধ্যে একবার খেয়েছি আমি একটা ওষুধ, আমার কমে গেছে, আমি আমার বাইক নিয়ে দৌড়িয়েছি, আবার আমার বিকেলের দিকে ব্যথা, তাহলে কি আমি আবার একটা ওষুধ খাবো? দিনের মধ্যে 3-4 ওষুধই খেয়ে যাবো, ব্যথার ওষুধ হোক না, যদি প্যারাসিটামলও খাই, তাও তো আমি একটা ওষুধ খাচ্ছি, এটা কেমিক্যাল প্রোডাক্ট তো খাচ্ছি, কিন্তু এটা আমি 3-4 বার না, আমি দিনে 10 বার, 12 বার, 20 বার, যতবার প্রয়োজন আমার, তার মানে ব্যথাটা আমার যতবারই হচ্ছে আমি এটা করতে পারবো এবং এতে কোনো ক্ষতি হবে না। শুধু আরেকজন লোককে চাই, যখন আমার এই ঘাড়, পিঠ, কোমর, পায়ের ব্যথা, শুধু এটাকে টেনে দেওয়া। আমরা যখন পেশেন্টদের বলি যে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কে এসছে, আপনার বৌমা এসছে, কি আপনার ছেলে এসছে, কি হাজব্যান্ড এসছে, এসব বলি তো, ঠিক আছে, ওনারা যখন ব্যথা হবে আমি যে আপনারটাও উনি করে দেবেন, তখন ওরা একটু হাসাহাসি করে, বলে যে কেন
হয়তো যাও এখন সময় নেই অন্য করে করবো, মানে আপনার যখন হবে তখন উনি করে দেবেন, দুজনেই শিখে নিন, এইভাবে হবে। এবং এই জিনিসটা এমন, এতে তো কোনো সুচ নেই, বাড়িতে একটা রাখলেই যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের দিয়ে চলে যাবে, কেননা আর এটা ভাঙবেও না, পচবেও না, নষ্ট হবে না, আমি ব্যাগে করে ক্যারিও করতে পারবো, হালকা জিনিস, এবং দাম বোধহয় 70-80 টাকা ওরা বলবে, হ্যাঁ ওই রকম, মাত্র ওইটুকু দাম। তাহলে এটা আমার শরীরে ক্ষতি করলো না, ওইটুকু দাম দিয়ে আমার এটা কিন্তু চলে যাবে। এবার এই ব্যথার প্রসঙ্গ যখন এলো, এখানে আমি আরেকটা কথা বলি, ওই ব্যথাতেই আবার কি করি আমরা, একটুখানি শুধু এক্সামিন করে নিই। যখন আমি দেখছি ব্যথাগুলো আছে, যে একটু ফিটে প্রেশার দিয়ে যে একটু ভালো লাগছে, আরাম লাগছে, হ্যাঁ ভীষণ আরাম লাগছে, ঘাড়ে পিঠে কোমরে খুব আরাম লাগছে, যদি এরকম হয় আমরা যে দেখে নিই যে এই জিনিসগুলো আছে, এগুলোকে রাবার কাপ বলে, রাবার কাপ। এই কাপগুলো দিয়ে আমরা চিকিৎসাটা করি, পদ্ধতিটার নাম কাপিং। এবার এই রাবার কাপগুলো আমরা কিভাবে করি না, এইগুলোকে আমরা এইটাকে আমরা সিম্পলি প্রেস করি, আচ্ছা এইটা আমি ওর যেহেতু এরকম জামাটা পরা আছে, এমনি জামার এটা জিনিসটা জামার উপর দিয়ে করলে করা যাবে, কিন্তু এখানে যদি আমরা জামার উপর দিয়ে করলেই করা যাবে, কেননা এছাড়া হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে, আমি কেন বললাম কথাটা, ধরুন আমি এটা ব্যাগে করে ক্যারি করছি, অফিসে নিয়ে গেছি, সেখানে তো জামা পরাই থাকবে, সে বাড়িতে হলে একরকম ভাবে করা যাবে, কিন্তু যেহেতু এটা সুচ নয়, আমি বারবার করে বলছি, যেহেতু আমরা আকুপাঙ্কচার চিকিৎসা করি, তো সেটা কিন্তু কখনোই জামার উপর দিয়ে হবে না, এই কারণেই বলছি। কিন্তু এইটা আমি যদি অন্যান্য জায়গায়, বাড়ি ছাড়া ওই অফিস ইত্যাদি জায়গাতেও করলে করা যাবে, খুব ব্যথা করছে, আমি কাজ করতে পারছি না, তখন হয়তো কোনো বন্ধুকে বললাম যে এইভাবে করে দে, জিনিসটা শেখা থাকবে। সেটা হচ্ছে কিরকম ভাবে বিষয়টা হয়, এইরকম ভাবে, এই যে পুরো ঘাট থেকে নিয়ে একদম এক ডিরেকশনে এটাকে এইভাবে টেনে যাওয়া, মানে এরকম ভাবে, এই যে বললাম খুব ইজি প্রসেস করে, না উল্টো ডিরেকশনে না, একটা ডিরেকশনে। এটাকে আমরা একটা ডিরেকশনে কেন করবো, মানে আসলে কি আমাদের সারা শরীরে তো ব্লাড সার্কুলেশন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি সার্কুলেশনও হচ্ছে, শরীরের যে এনার্জি আর ব্লাড, ওটা কিন্তু একটা সিস্টেমেটিক্যালি হয়, রিদমিক্যালি হয়। এবার আমি যদি এলোমেলো ভাবে করি, তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে। সেটাকে রিদমিক্যালি রাখার জন্য, ছন্দবদ্ধ ভাবে রাখার জন্য, যখন এই ব্যথাটা হচ্ছে, আমরা এটাকে এই ওপর থেকে নিচে একটা ডিরেকশনে আমরা এরকম করে এটা টানবো। আর যদি আমার পুরো জায়গাটা এক্সপোজ থাকে, হয়তো ধরুন বাড়িতে হলে আমি জামাটা বেশ ভালো করে করবো, আর নাহলে এই জামা কাপড়ের ওপর দিয়ে একটু প্রেশার দিয়ে করতে হবে, যেটা আমি অন্যান্য জায়গায় যদি করি। হয়তো খুব ব্যথা হচ্ছে, আমার বন্ধু খুব কষ্ট পাচ্ছে, ব্যথা ওর কাছে এটা আছে, কারণ এগুলো তো আমরা বলি, অনেকেই জেনেও যায় যে তাকে তখন অফিসে উপায় নেই, তখন একটুখানি জোরে জোরে, গায়ের জোরে, কিছু বুঝতে পারছিস তো তুই, হ্যাঁ গায়ের জোরে জোরে এরকম ভাবে একটুখানি তখন করা। এরপরে যেটা হয়, আমরা এই জিনিসগুলো ক্যারি করতে বলি, এই যে রাবার কাপ যেটা বললাম, এটা কিভাবে হয়, এটা সিম্পল মানে প্রেস করে বসিয়ে দেওয়া। ধরুন এই যে এটা তো জামার উপর হবে না, এটা সরাসরি চামড়ার উপরই করতে হবে, কারণ এটা সাফ করবে। আমি আগে করে দেখিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট মানে এই জায়গাতে, কোনো একটা জায়গাতে এরকম করে টিপে বসিয়ে দেওয়া, অর্থাৎ ছোট ছোট একটা থাকলে আমি যাই হোক, মানে তো ওটা হচ্ছে এটা ভ্যাকুয়াম তৈরি করা হয়, ভ্যাকুয়াম তৈরি করে এটা যে সাফ করলো না, এবারে যার ব্যথা, আরো ছোট, আমি হাতে দেখে আমার মানে এইগুলো হচ্ছে, হ্যাঁ সিম্পল প্রেসার দিয়ে, প্রেসার, এই যে প্রেসার দিয়ে, এগুলো হাতে এইসব জায়গায় হলে পেশেন্ট নিজেই করতে পারবে, হ্যাঁ মানে ওই যে সাফ করছে, আসলে কি হচ্ছে ব্যাপারটা, ভেতরে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। ওই যে এটা যদি আমরা যখন পড়াই, আমাদের যেখানে আমাদের ছাত্ররা আছে, পড়াই যখন আমরা তখন দেখাই যে এটা তো প্লাস্টিক রাবারের, তো ভেতরটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পেশেন্টদের শেখানোর জন্য আমরা এইগুলো দিয়েই করি। আর যখন আমরা পড়াই ক্লাসে, যে কাপিং যে চিকিৎসা পদ্ধতি, সেটা অনেক পুরনো পদ্ধতি, তো প্রাচীন পদ্ধতি, সেইটার জন্য তখন আমরা কিন্তু ওদের ওইভাবে করতে থাকি। কাঁচের গুলো হলে ভেতরটা কি জিনিস হচ্ছে, একটা কনজেশন হচ্ছে, সেখানে লাল হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে, এইগুলো তখন আমরা ওইভাবে দেখাই। কিন্তু আলটিমেটলি এখন আসলে
এইভাবে করলে, আর খোলার সময় একটুখানি হাওয়া ঢুকিয়ে এটাকে, তো এই জিনিসটা খুব হালকা এবং সহজেই প্রয়োগ করা যায় সেই ব্যথার জায়গা। এবং শুধু তাই না, ধরুন বসে আমি কাজ করছি, টেবিল ওয়ার্ক করছি, খুব ঘাড়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, আমি আমার নিজের ক্ষেত্রেও করেছি, হয়তো একখানে একটু কম্পিউটারে কাজ করছি, কোনো কিছু করছি, দিয়ে ওই রাবার কাপ রেখেছি, দিয়ে এরকম করে নিজেই বাড়িতে হয়তো অ্যাপ্লাই করছি বা কিছু, এরকম করে নিজেই দুটো লাগিয়ে নিলাম, বেশিক্ষণ না, এই 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিট, 10-12 মিনিট লাগিয়ে রেখে দিয়ে কাজ করতে করতে, এবং খানিকক্ষণ পরে কখন ওই ব্যথাগুলো আর খেয়াল নেই, কাজ করছি, দিয়ে খুলে রেখে দিলাম। আবার যদি পরে মনে হলো তো তখন আবার লাগাবো, এরকম যদি মনে হয়। হয়তো কখনো হয়েছে, আবার কখনো হয়নি। তো আমরা ওই জন্য বলি যে ব্যাগে পেনকিলার ক্যারি করার পরিবর্তে, আপনি হয়তো পেনকিলার ক্যারি, অনেকে বলে এত যন্ত্রণা হয়, আমি দেখুন না ব্যাগের মধ্যে পেশেন্টরা আসে, সে বলে যে ব্যথার ওষুধ আমাকে ক্যারি করতে হয়, আমাকে ব্যাগে করে নিয়ে যেতে হয়। আমি বলতো ঠিক আছে, সেটা করছেন ধীরে ধীরে, আমি এক্ষুনি আপনাকে বারণ করবো না, কেন ওটা আপনার এতদিনের অভ্যাস, আপনি তার সাথে সাথে ব্যাগে এটাকেও ক্যারি করুন, আর এরকম দুটো কিনে যাবেন। তাহলে সেইগুলো বরং আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারবেন, এবং এগুলো খুব সহজ পদ্ধতি ব্যথা কমানোর জন্য। আর একটা জিনিস যেটা আমরা বলি খুব সহজে হয়, করা যায়, সেটা হচ্ছে এই যে আঙুলে যদি ব্যথা হয়, স্টিফনেস থাকে আঙুলে, সেইখানে এই ছোট ছোট এই রিংগুলো দিয়ে দিয়ে আমরা বলি মাসাজ করতে। মানে এইটা কিরকম হয়, এটা এরকম ভাবে এই যে রিং তো, কিন্তু আমি যে কোনো আঙুলে এরকম করে দিয়ে এটাকে খোলা করা করতে হবে, পড়ে থাকলে হবে, আঙুলের মতো পড়ে থাকা না, এটাকে এরকম করে খোলা করা করলে একটা মাসাজের মতো এর একটা, মানে আঙুল যেখানে খুব ব্যথা, আঙুল যেখানে খুব স্টিফ হয়ে গেছে, এইরকম যখন হবে, এবং এগুলো স্প্রিং মতো, এবার একটা রিংই কিন্তু আপনার সব আঙুলেই কাজ করবে। হ্যাঁ, ওইভাবে, কারণ স্প্রিং তো, এটা ওইভাবেই খোলা করা করে টাইট হয়ে থাকে, কিন্তু খোলা করা করে করে করতে হবে। আমরা বলি আমাদের ওখানে যে পেশেন্টরা আসেন, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাদের ওই যে আঙুলে ব্যথা, সব আঙুলগুলো স্টিফ, সকালে বলে উঠে কাজ করতে পারে না, আমরা বলি এইগুলো দিয়ে আপনি বাড়িতে বা যেখানে ট্রেনে যাতায়াত করছেন, আপনি মাসাজ করতে করতে যান, বাসে যাতায়াত করছেন, বা আপনি বসে বসে টিভি দেখছেন, দেখতে দেখতে টিভিও দেখুন, আর এই আঙুলে প্রত্যেকটা আঙুলে ঢুকে মাসাজ করুন। অনেকেই এগুলোতে খুব উপকার পায়, মানে এটাতে উপকার হয় এবং অনেকে পেয়েছেন। এটা যেমন আঙুলের ক্ষেত্রে করা হয়, আর এইগুলো হচ্ছে তারই বড় ফর্ম, একটা রিস্টে আর একটা পা, এইভাবে গলিয়ে গলিয়ে ওগুলো সব এগুলো ব্যথার ক্ষেত্রে। কেন ব্যথা, যে প্রথমেই বললাম যে ব্যথা তো সকলেরই এবং সর্বত্র, এইগুলো দিয়ে আমরা কাজটা করি। আর এই জিনিসটা যেটা হয়েছে কাঁটা কাঁটা আছে, এই জিনিসটা হচ্ছে যেটা উনি প্রথমেই বললেন, এই যে হিট ওয়েভ, বা যেখানে আমাদের এই বাতাসটা লেগে গেছে, এই পয়েন্টে প্রেসার দেওয়াটা অ্যাকুপাঞ্চার পয়েন্ট, এই পয়েন্টে প্রেসার প্লাস মাথা যন্ত্রণা হচ্ছে, এটা একটা কমন পয়েন্ট। এই জায়গা মাথা যন্ত্রণা হলে দেখবেন এখানে আমরা হাত দিয়ে একটু প্রেসার দেওয়ার চেষ্টা করি রিলিফ পাওয়ার জন্য। আসলে এখানে অ্যাকুপাঞ্চার পয়েন্ট আছে, মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মাথা যন্ত্রণাতে কমনলি অ্যাপ্লাই করা হয়, ওই পয়েন্টে স্টিমুলেট করা হয়। তো এই জিনিসগুলো কি হয়, যে কাঁটা কাঁটা আছে না, আপনি বলেন আঙুল দিয়ে, হ্যাঁ আঙুল দিয়েও করা যায়, তার মধ্যে এই যে এগুলো উডেন জিমি বলে, উডেন আছে, স্টিল আছে, এইগুলো দিয়েও পয়েন্টে প্রেসার দেওয়া যায়, আঙুল দিয়েও করা যায়। মানে এইগুলো দিয়ে করলে কি হয়, একটা ক্ষুধা পয়েন্ট হয়, প্রেসারটা একটু ভালোভাবে পড়ে প্রেসারটা। আর এই যে এইগুলো আঙুলের মধ্যে ঢুকে, যে থাম প্রেসার, বুড়ো আঙুলের জোরটা একটু বেশি হয় তো বুড়ো আঙুলে, তাহলে যদি আমরা এইগুলো দিয়ে করি, আর কাঁটা কাঁটা আছে কিন্তু এগুলো প্লেন না, তাহলে দেখবেন প্রেসারটা একটু ভালোভাবে পড়ে। আঙুলের জোরের থেকেও এইগুলো দিয়ে করলে ভালো হয়। তো এইগুলো আমরা সাধারণভাবে, এই জিনিসগুলো আমরা পেশেন্টদেরকে শেখাই, বা যাদের এই অসুবিধা হচ্ছে আমরা এমন জিনিস শেখাই, সেগুলো সে বাড়িতে করবে। যারা আসতে পারছে না নিয়মিত, আমরা আপাতত এগুলো করুন, করে আপনি পরপর 10 দিন করবেন, করে আপনারা ফোন করে বলবেন কেমন কি আছে, বা 10 দিন পরে একবার আসবেন, আপনার রিভিউ করে আমরা তারপর দেখবো আর কি করা যায়। এইগুলো থাকলো। আর এর মধ্যে যে জিনিসটা আছে মক্সার স্টিক, আমি সুচ আর হ্যামার গুলো তো আপনাদের এমনি আলাদা করে বলছি না, একটা বুঝেছি তো এইটাতে আছে, এগুলো হচ্ছে আকুপাঞ্চার সুচ। হ্যাঁ, এর মধ্যে হয়তো দূর থেকে বুঝতে পারবেন না বিভিন্ন সাইজের, এটা শুধু জাস্ট আপনাদের জানানোর জন্য, যেহেতু আমরা আকুপাঞ্চার চিকিৎসা করি, এগুলো নিয়ে অনেক
আমাদের গবেষণামূলক কাজ হয়েছে হচ্ছে। তো এই সুচ এবং তার ট্রেনিংও অবশ্যই দিই আমরা, ট্রেনিংটা না বললে ইনকমপ্লিট হবে, আমাদের সব ছাত্র বন্ধুরা এখানে রয়েছে। তো এই সুচ ফুটিয়ে যে আমরা চিকিৎসা করি, আকুপাংচার চিকিৎসা, তার সাথে আমাদের যে বিষয়টা থাকে একদম অন্তর্ভুক্তভাবে করছে মশা, এই মশা দিয়ে ট্রিটমেন্ট হয়। এইটা আমরা অনেক ক্ষেত্রে এইটা আমরা পেশেন্টদের শেখাই, শুধু সূচের ব্যাপারটাই আমরা শেখাই না, কারণ ওটা তো একটা ট্রেনিং এর ব্যাপার, নাহলে আমাদের ছাত্ররা কি করছে, ওরা তো ট্রেনিং নিতে আসছে এমনি এমনি, ওটা তো হবে না। তো এই যে জিনিসগুলো সহজে পেশেন্টরা করতে পারে, আসা যাওয়ার অসুবিধে, অনেকে বলে কি করবো, কেউ নিয়ে আসার নেই, কি করে আসবো, এই সমস্ত অনেক রকম, তারপরে যাতায়াতের খরচ, সময়, অনেক ব্যাপার থাকে। তো তার সত্ত্বেও যে কিভাবে সে মানে বাস্তবসম্মতভাবে তাকে তার চিকিৎসাটাকে সে বজায় রাখতে পারে যতটা পারা যায়, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা তাকে চিকিৎসা করার চেষ্টা করি। আর তার পাশাপাশি এই যে এইটাও বলছি, এই যে মক্সা স্টিক এক ধরনের গাছের পাতা, যেগুলো ওই হিমালয়ান রেঞ্জে একটুখানি ওই দার্জিলিং, কোথায় কাশ্মীর, পাহাড়ি জায়গাতে সেই গাছগুলো হয়, এবং সেই গাছগুলোর পাতা শুকিয়ে এই যে এই মক্সা পাতা, সেগুলোকে এরকম স্টিকের মতো করা হয়। এটা কি না, এটাতে আগুন জ্বালাতে হয়, আগুন জ্বালিয়ে তার হিটটা দেওয়া হয়, এবং এইগুলোর অনেক মানে ঔষধি গুণ আছে, মেডিসিনাল প্রপার্টি, সেই গুণ থাকার জন্য এটা ভীষণ ভাবে কাজ করে। এটাও কিন্তু আমরা পেশেন্টদের, হ্যাঁ, এটা সর্দি কাশি ঠান্ডাতে কাজ করবে, ব্যথার জন্য কাজ করবে, হ্যাঁ, পেট খারাপ, পেটের, আমার সাথে আমি একটা কথা বলি, আমার সাথে পাতলা পায়খানা ধরুন হচ্ছে, কিন্তু সেই পাতলা পায়খানা আবার এখানে একটু ধরনটা বুঝতে হবে, যেহেতু এটা আগুন জ্বালিয়ে হিট দেওয়া হচ্ছে, তার মানে কি এটা গরম। এবার আমার হয়তো হঠাৎ করে পাতলা পায়খানা হয়েছে, এবার সেই পাতলা পায়খানার সাথে আমাকে অন্য সিমটমস গুলো বুঝতে হবে। আমরা অনেক সময় একটু যদি বোঝদার পেশেন্ট হয় তাদেরকে আমরা বুঝিয়ে দিই, কিন্তু সবাইকার ক্ষেত্রে হলে অনেক সময় হিতে বিপরীত হবে। বিষয়টা কি, দেখা গেল পাতলা পায়খানার সাথে তার প্রচন্ড জল পিপাসা, হাত পা গুলো জ্বালা জ্বালা করছে, গরম, এবং পায়খানাটা যে হচ্ছে মানে অ্যানাসের কাছে বার্নিং সেন্সেশন, অর্থাৎ তার যে পায়খানার ধরনটা সেটা হচ্ছে ঠান্ডা প্রকৃতি। তখন এই ঠান্ডা মানে সেই ধরনের পাতলা পায়খানা, তখন তাকে হিট দিয়ে ট্রিটমেন্ট করা, এবং এটা খুব সহজেই হয়। পাতলা পায়খানার জন্য আমি যে কোনো ভাবে অ্যান্টিবায়োটিক কোর্স না করেও খুব দ্রুততার সাথে ওই নাভিতে প্রথমে নুন দিতে হবে, নাভিতে একটুখানি নুন দিয়ে ভরাট করে তার উপরে পেশেন্টদেরকে শেখাই যখন আমরা, তখন আমরা যখন নিজেরা হসপিটালে করি, আমরা এর থেকে ওই উল বার করি, মানে গুঁড়ো পাতাটা বার করে নাভির ওপর রেখে আগুন জ্বালিয়ে ট্রিটমেন্ট করি সেটা, এবং প্রয়োজন মতো টাকা তুলে দিই, যখন জ্বলে যায় আবার একটা নতুন ওই উলের একটা কোণ বার করে বড়ির মতো করে নিয়ে আবার দিই, করে 5-6 বার এরকম ভাবে দিই। কিন্তু পেশেন্টদেরকে আমরা এইভাবে শেখাই না, কেননা তারা পারবে না করতে। যদি এইরকম